বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমায়াতুন নূর। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। জনসাধারণের জন্য নভেম্বরে আসতে পারে চীনের ভ্যাকসিন। ভ্যাকসিনগুলোর চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল হচ্ছে জানিয়েছে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। পুতিনের সহায়তায় ক্ষমতায় থাকতে চান বেলারুশের প্রেসিডেন্ট। বেলারুশের জনগণের উচিত বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সংকট সমাধান করা, মন্তব্য পুতিনের। ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ। বাংলাদেশি মার্কিন ডক্টর রুহুল আবিদ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত। অক্টোবরে ঘোষণা হবে বিজয়ীর নাম। ভিয়েতনামে পুলিশ হত্যার ঘটনায় 2 ভাইয়ের মৃত্যুদণ্ড, আরও 27 ব্যক্তিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। ফিলিস্তিনি পরিবারকে পুড়িয়ে হত্যার দায়ে ইহুদি তরুণের যাবজ্জীবন, রায়কে ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত। সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের অবসান চায় যুক্তরাষ্ট্র। কাতারের উপপ্রধানমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে $100 কোটি ঘর ছুঁয়েছে লিওনেল মেসি। ফুটবলারদের মাঝে চলতি বছরের সর্বোচ্চ আয় এ আর্জেন্টাইন তারকার। এবার বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাস প্রতিরোধে চীনের তৈরি ভ্যাকসিন জনসাধারণের ব্যবহারের জন্য নভেম্বরের মধ্যে প্রস্তুত হয়ে যেতে পারে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক কর্মকর্তা এমনটি জানিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কর্মকর্তা গুইজন উ বলেন, সাবলীলভাবে ভ্যাকসিনগুলোর চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে মহামারী পরিস্থিতি তৈরি হয়েছে। এ থেকে উত্তরণের জন্য একমাত্র ভ্যাকসিনের দিকেই চেয়ে আছে বিশ্বের মানুষ। তাই এই ভাইরাস থেকে মানবজাতিকে বাঁচাতে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এর মধ্যেই বেশ কিছু দেশের ভ্যাকসিন উন্নয়নের কাজ অনেকটা এগিয়ে গেছে। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালেও সুখবর দিচ্ছে কয়েকটি ভ্যাকসিন। ভ্যাকসিনের উন্নয়নের দৌড়ে পিছিয়ে নেই চীন। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশেই প্রথম করোনা পরিস্থিতি ধরা পড়ে। তারপর থেকে এই ভাইরাস প্রতিহত করতে ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন চীনা বিজ্ঞানীরা। সম্প্রতি চীন দাবি করেছে তাদের তৈরি ভ্যাকসিনগুলো জনসাধারণের জন্য হয়তো চলতি বছরের নভেম্বরেই চলে আসতে পারে। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। সিডিসির বায়োসেফটির প্রধান বিশেষজ্ঞ গুইজেন উ জানিয়েছেন, গত কয়েক মাস শেষে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অস্বাভাবিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। গত এপ্রিলে তিনি নিজেও ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছেন। তবে তিনি তার দেহে করোনা সম্ভাব্য কোন ভ্যাকসিনটি গ্রহণ করেছেন তা উল্লেখ করেননি। এদিকে সম্প্রতি চীনের শীর্ষ মেডিকেল কর্মকর্তা গ্যাওফু বলেছেন, চীনের প্রত্যেকের জন্য কোভিড-19 ভ্যাকসিনের প্রয়োজন হবে না। এর পরিবর্তে করোনা মহামারীতে যারা সম্মুখ সারিতে থেকে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন এবং উচ্চ ঝুঁকিতে আছেন, ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে তারাই অগ্রাধিকার পাবেন। বিশ্বে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতায় এখন নেতৃত্বের আসনে রয়েছে চীন। বিশ্বে ভ্যাকসিনের সর্ববৃহৎ উৎপাদনকারী এবং গ্রাহক এই দেশটি বছরে 1 বিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন সরবরাহ করতে পারে। চীনে ভ্যাকসিনের 40টি উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে। বিশ্বজুড়ে বর্তমানে 30টিরও বেশি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় রয়েছে, যার 9টি চীনের। এই সংখ্যা বিশ্বের একক কোনো দেশেরও সর্বোচ্চ। বেইজিংয়ের 4টি ভ্যাকসিন শেষ ধাপে ট্রায়ালে পৌঁছেছে। এর যে কোনো একটি ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হলে তা বিশ্বের কাছে সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ক্ষমতায় টিকে থাকতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তা চেয়েছে ব্যাপক বিক্ষোভের মুখে পড়া বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
কৃষ্ণ সাগরের অবকাশ কেন্দ্র সোচিতে দুই নেতার বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট বলেছেন, বেলারুশের জনগণের উচিত বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সংকট সমাধান করা। সংবিধান সংস্কারে লুকাশেঙ্কোর দেওয়া প্রস্তাবে যৌক্তিক এবং সময়োপযোগী আখ্যা দেন তিনি। বেলারুশের সঙ্গে $150 কোটি ঋণ চুক্তিতে পৌঁছানোর ঘোষণাও দেন রুশ প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গত 9 আগস্টের বিতর্কিত নির্বাচনের পর থেকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন বিগত 26 বছর ধরে বেলারুশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। গত রবিবারও দেশটির রাজধানী মিনস্কের রাজপথে বিক্ষোভ করেছেন অন্তত 1 লাখ মানুষ। এছাড়াও একই দিন দেশটির আরও বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদিন সরকার বিরোধী বিক্ষোভ থেকে 774 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে কেবল রাজধানী থেকে গ্রেফতার হয়েছে অন্তত 500 জন। ব্যাপক পুলিশি ধরপাকড়ের পরদিনই দীর্ঘদিনের মৃত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে কৃষ্ণ সাগরের অবকাশ কেন্দ্র সোচিতে অবতরণ করে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিমান। বৈঠকে সমর্থন ধরে রাখার জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান লুকাশেঙ্কো। বিতর্কিত এই নির্বাচনের পর এটাই দুই নেতার প্রথম সরাসরি সাক্ষাৎ। বৈঠকে বেলারুশের প্রেসিডেন্টকে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ওই নির্বাচন আদর্শ ছিল না বলেও মন্তব্য করেন তিনি। বিতর্কিত নির্বাচনের পর 5 সপ্তাহ ধরে বেলারুশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এসব বিক্ষোভের কোথাও কোথাও ক্রেমলিন বিরোধী পোস্টার ও প্লাকার্ড দেখা যাচ্ছে। বিক্ষোভের মুখে গত সপ্তাহে রুশ সংবাদ মাধ্যম আরটিকে সাক্ষাৎকার দেন বেলারুশের 65 বছর বয়সী প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সেখানে তিনি সতর্ক করে দিয়ে বলেন, তার সরকার ব্যর্থ হলে বেলারুশের পরবর্তী সরকার হবে রাশিয়ার। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করে দিয়েছেন বেলারুশের বিরোধী দলীয় নেতা স্টেভলানা তিখানোভস্কা। বর্তমানে লিথুয়ানিয়ার স্বেচ্ছায় নির্বাসনে থাকা এই নেতা বলেছেন, এক দখলদারের সঙ্গে পুতিন আলোচনা করায় এবং বেলারুশের জনগণের পাশে না দাঁড়ানোয় দুঃখ পেয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। পূর্ব ভূমধ্য সাগর পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পূর্ব ভূমধ্য সাগর পরিস্থিতি ছাড়াও তার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস নিয়েও কথা হয় দুই নেতার। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এ ফোনালাপের কদিন আগেই গ্রিক সাইপ্রিটের ওপর থেকে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয় ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের ওই পদক্ষেপের নিন্দা জানায় তুরস্ক। আঙ্কারা বলছে, এতে করে এই অঞ্চলে উত্তেজনার পারদ আরও বেড়ে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পূর্ব ভূমধ্য সাগর থেকে তুরস্কের সামরিক উপস্থিতি প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এদিকে তুরস্কের সঙ্গে বিবাদের মধ্যেই সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে গ্রিস। দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতোসোটাকিস জানিয়েছেন, তার দেশ উল্লেখযোগ্য সংখ্যক সামরিক সরঞ্জাম ক্রয় করবে। এর মধ্যে ফ্রান্সের তৈরি 18টি রাফাল যুদ্ধ বিমান, 4টি ফ্রিগেট এবং 4টি নেভি হেলিকপ্টারও রয়েছে। তুরস্ক সীমান্তে সামরিক উপস্থিতিও জোরদার করেছে গ্রিস। মূলত তুরস্ক থেকে ইউরোপমুখী অভিবাসীদের ঢল ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 24 ও 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে শীর্ষ এজেন্ডায় রয়েছে তুরস্ক ও গ্রিসের মধ্যকার বিবাদের বিষয়টি। ফ্রান্স ও গ্রিসের মতো দেশগুলো তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য সংস্থাটির ওপর চাপ প্রয়োগ করেছে। পূর্ব ভূমধ্য সাগরে তুরস্কের অশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান কার্যক্রমে গ্রিস ও সাইপ্রাস আপত্তি তুললে এই উত্তেজনা তৈরি হয়। এটি ক্রমেই আরও জটিল আকার ধারণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলবার্ট মেডিকেল স্কুলের অধ্যাপক ডক্টর রুহুল আবিদ এবং তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল হায়েফা নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের নির্বিক বিভাগের অধ্যাপক জিন ফিলিপ বেলিউ এ খবর নিশ্চিত করেছেন। 2020 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত 211 ব্যক্তির মধ্যে ডক্টর আবিদ একজন। ডক্টর আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক এবং জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার বায়োলজিক ও জৈব রসায়নে পিএইচডি অর্জন করেছেন। পরে তিনি 2001 সালে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ সম্পন্ন করেন। তিনি ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের একজন নির্বাহী সদস্য। তার অলাভজনক সংস্থা হায়েফা বাংলাদেশে সুবিধা বঞ্চিতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। গত 3 বছরে এই প্রতিষ্ঠানটি প্রায় 30,000 পোশাক কর্মীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে। প্রায় 9,000 সুবিধাবঞ্চিত নারী ও পোশাক শ্রমিককে জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ও চিকিৎসার এবং কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরের 1,500-এরও বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে।
বর্তমানে সংস্থাটি দুটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ রোধে দক্ষতার প্রশিক্ষণ দিচ্ছে। 2013 সালে রানা প্লাজা ধসের পর ডক্টর আবিদ সারা দেশে তৈরি পোশাক শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিতে হাইফা প্রতিষ্ঠা করেন। সেই সময় হার্ভার্ড মেডিকেল স্কুলের ডাক্তার রোজমেরি দুদার সঙ্গে তিনি ঢাকা, গাজীপুর এবং শ্রীপুরের 3টি কারখানার পোশাক কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। 2020 সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীতের মধ্য থেকে আগামী অক্টোবরে বিজয়ী ঘোষণা করা হবে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। ফিরে এলাম বিরতির পর। ভিয়েতনামে চলতি বছরের জানুয়ারিতে ভূমি বিরোধকে কেন্দ্র করে 3 পুলিশ হত্যার ঘটনায় 2 ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে রাজধানী হ্যানয়ের একটি আদালত। বিচারে আরও 27 ব্যক্তিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে 15 মাসের প্রবেশন দেওয়া হয়েছে। প্রবেশনের সময় তারা কারাগারের বাইরে থাকলেও পর্যবেক্ষণে রাখা হবে। প্রবেশনের শর্ত ভাঙলে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানানো হয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, লে ডিন কং ও তার ছোট ভাই লে ডিন চাক পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে মূল পরিকল্পনাকারীর ভূমিকা পালন করেছিলেন। তাদের বাবা 84 বছর বয়সী অবসরপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তা লে ডিন কিং পুলিশের গুলিতে মারা যান। জানুয়ারিতে রাজধানী থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সামরিক বাহিনীর একটি বিমান ক্ষেত্রের পাশে জমি অধিগ্রহণ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে গ্রামবাসীদের বিরোধ শুরু হয়। অধিগ্রহণ করা ওই জমি ঘিরে দেয়াল তোলার সময় গ্রামবাসীরা বাধা দেয়, কিন্তু কর্তৃপক্ষ নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই এক পর্যায়ে 9 জানুয়ারি ভোরে প্রায় 3000 পুলিশ কর্মকর্তা ডং তাম গ্রামে প্রবেশ করে অভিযান শুরু করার পর গ্রামবাসীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এই অভিযান ও পরবর্তী ঘটনাবলিতে স্থানীয় একজন জনপ্রিয় নেতার মৃত্যুকে ঘিরে ভিয়েতনাম জুড়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত ইহুদি এক তরুণের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের একটি আদালত। সেন্ট্রাল ইসরায়েলের লর্ড নগরীর একটি জেলা আদালত এ রায় দেয়। পশ্চিম তীরের দুমায় 2015 সালে সাদ ও রিহাম দম্পতি এবং তাদের 18 মাসের শিশু সন্তান আলী তব শেখকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এই দম্পতির আরেক ছেলে মারাত্মক দগ্ধ হলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যায়। এই ঘটনা ইসরায়েলের ও ফিলিস্তিনের মধ্যে নতুন করে সংঘাত উস্কে দিয়েছিল। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আমিরাম বেন উলিয়েলের বয়স তখন ছিল 21 বছর। গত মে মাসে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। বেন উলিয়েল প্রথমে আলী দোয়াব শেখদের বাড়ি এবং দুমার আরেকটি বাড়ির দেয়ালে স্প্রে পেইন্টিং দিয়ে প্রতিশোধ এবং রাজা মোহসি দীর্ঘজীবী হন লেখে এবং তাদের পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট এ রায়কে ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন তার দেশ সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের অবসান চায়। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলায় এর প্রয়োজন রয়েছে, ফলে এই ব্যাপারে ট্রাম্প প্রশাসন খুবই আগ্রহী। কাতারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আল খানির সঙ্গে এক বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের ক্রমবর্ধমান হস্তক্ষেপ মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর মধ্যকার বিবাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন চায় সৌদি জোটের সঙ্গে কাতারের বিরোধের অবসান, কাতারের আকাশ ও স্থল সীমান্ত আবারও হোক, যেটি বর্তমানে সৌদি জোটের অবরোধের মুখে রয়েছে। এর আগে গত সপ্তাহে কাতারের বিরুদ্ধে সৌদি জোটের দীর্ঘ 3 বছরের অবরোধের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দেয় ওয়াশিংটন। কয়েক সপ্তাহের মধ্যেই এই অবরোধ শেষ হতে পারে বলে গুঞ্জন রয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ সংক্রান্ত আলোচনায় এরই মধ্যে অগ্রগতি পরিলক্ষিত হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে নমনীয়তা দেখা গেছে। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনীতিক ডেভিড সেনকার অবশ্য জানিয়েছেন, আলোচনায় এখনো এমন কোনো মৌলিক পরিবর্তন হয়নি যাতে করে দ্রুত সমাধানের দিকে অগ্রসর হওয়া যায়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব বিস্তারে সৌদি আরবের আঞ্চলিক প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সৌদি জোটের কাতার বিরোধী অবরোধে ওই চেষ্টার ফাটল ধরে। তেহরানের বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার বদলে দোহার মতো প্রভাবশালী মিত্রের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে রিয়াদ। এমন বাস্তবতায় সৌদি জোটের কাতার বিরোধী অবরোধ তুলে নেয়ার ব্যাপারে মধ্যস্থতার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র ও কুয়েত। দৃশ্যত ওই মধ্যস্থতা সফল হচ্ছে। এবার খেলার খবর। গত জুন মাসে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার তথা $100 কোটি মালিক হয়েছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছুঁতে মাত্র 3 মাস সময় নিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। বিশ্বব্যাপী সমাদৃত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিষয়ক সাময়িকী ফোর্বসের প্রতিবেদন মোতাবেক বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ক্যারিয়ার উপার্জনে $100 কোটি ঘর ছুঁয়েছেন লিওনেল মেসি। এই আয়ের অঙ্কটা অবশ্য আয়করের হিসেব বাদ দিয়ে করা, অর্থাৎ আয় থেকে কর কাটার আগে মেসির ক্যারিয়ারের মোট আয় $100 কোটি বেশি। সব মিলিয়ে বিশ্বের ষষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে বিলিয়নিয়ার হলেন মেসি। তার আগে বাস্কেটবলে মাইকেল জর্ডান, গলফে টাইগার উডস, প্রো বক্সিংয়ে ফ্লয়েড মেওয়েদার, ফর্মুলা রেসলিংয়ে মাইকেল শুমাখার এবং ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার উপার্জন ছাড়িয়েছে $100 কোটি। বিলিয়নিয়ার হওয়ার পথে চলতি বছরের সর্বোচ্চ আয় করা ফুটবলারও হয়েছেন মেসি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে প্রাপ্ত $92 মিলিয়ন ছাড়াও অন্যান্য বিজ্ঞাপনী চুক্তি থেকে 2020 সালে $34 মিলিয়ন আয় করেছে মেসি, যার ফলে তার ক্যারিয়ার আয় ছাড়িয়ে $1000 মিলিয়ন ঘর। চলতি বছর মেসির চেয়ে মাত্র €9 মিলিয়ন কম আয় হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর। ফোর্বসের প্রতিবেদন মোতাবেক 2020 সালে $117 মিলিয়ন আয় করেছেন জুভেন্টাসের এই ফরওয়ার্ড। এছাড়া চলতি বছরে আর কোনো ফুটবলার $100 মিলিয়ন আয় করতে পারেননি। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জনসাধারণের জন্য নভেম্বরেই আসতে পারে চীনের ভ্যাকসিন। ভ্যাকসিনগুলোর চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল হচ্ছে, জানিয়েছে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। পুতিনের সহায়তায় ক্ষমতায় থাকতে চান বেলারুশের প্রেসিডেন্ট। বেলারুশের জনগণের উচিত বিদেশি হস্তক্ষেপ ছাড়াই সংকট সমাধান করা, মন্তব্য পুতিনের। ভূমধ্যসাগর পরিস্থিতি নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনালাপ। বাংলাদেশি মার্কিন ডক্টর রুহুল আবিদ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত। অক্টোবরে ঘোষণা হবে বিজয়ীর নাম। ভিয়েতনামে পুলিশ হত্যার ঘটনায় 2 ভাইয়ের মৃত্যুদণ্ড, আরও 27 ব্যক্তিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। ফিলিস্তিনি পরিবারকে পুড়িয়ে হত্যার দায়ে ইহুদি তরুণের যাবজ্জীবন, রায়কে ইহুদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত। সৌদি জোটের কাতার বিরোধী অবরোধের অবসান চায় যুক্তরাষ্ট্র। কাতারের উপপ্রধানমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে $100 কোটি ঘর ছুঁয়েছে লিওনেল মেসি। ফুটবলারদের মাঝে চলতি বছরের সর্বোচ্চ আয় এই আর্জেন্টাইন তারকার।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।